আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আজকে আমার মিউটে থাকতে হবে, দোকানে কলিক নাই তো। জি। আজকে আমার মিউটে থাকতে হবে, দোকানে কলিক নাই। বুঝতে পারছেন কি? জি, মিউটে থাকতে হবে কিন্তু আর বাকি অংশ শুনতে পাইনি। মানে জি, আসসালামু আলাইকুম আজকে রহমতুল্লাহ কলিক নাই বরাকাত। তো, এই জন্য। কি জন্য বুঝতে বুঝতে পারিনি, আমার একটু বললে ভালো হতো। দোকানে আজকে কলিক নেই, কলিক। বুঝতে পারছেন কি? ও মানে দোকানে আজকে, এই তো বুঝতে পারছি। জি জি। ওকে, ঠিক আছে। একটু যতটুকু সম্ভব হয় একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আহ, জি। জি, রিয়াজ ভাই কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তো আমাদের মধ্যে মুরব্বী মানুষ। রিয়াজ ভাই যেন কি করেন? আমি এখন অবসরে আছি। অবশ্যই আগে কিসে কি ছিলেন? এই সরকারি চাকরিতে ছিলাম আর কি। আহ অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান না আপনার কোনো সরকারি না, অন্য কোনো? আমরা ছিলাম, আপনি চিনবেন হতো, বিজি প্রেস বলে, বিজি প্রেস, তেজগাঁও, আহ, সাত রাস্তার এখানে, সরকারি ছাপাখানা। বুঝতে পেরেছি। সরকারি যে পরে- সরকারি যে একাডেমিক যে পাঠ্যপুস্তক এগুলো মনে হয় সম্ভবত। না না, পাঠ্যপুস্তক না, এটা হলো সরকারি গোপনীয় কাগজপত্র ছাপা। আহ, তো কত বছর করলেন চাকরি? কত বছর পরে রিটায়ার্ড আসলেন? প্রায় 35, প্রায় 35 বছরের মতো। আহ রিটায়ার্ড আসছেন কতদিন? তাও তো 2.5 বছর হয়ে গেল। আহ, এখন শারীরিক অবস্থা কেমন আছে? এমনি সুস্থ আছেন না কোনো বড় কোনো ধরনের কোনো রোগ আছে? আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই মাঝে মধ্যে দুই একটা মধ্যে ডিস্টার্ব দেখা দেয়। যাক, ভালো থাকলে ভালো। আর মাঝে মধ্যে আমরা তো যেটা মনে করি যে রেস্ট না, রেস্ট মানে হচ্ছে শরীরে রোগ বাঁধানো। বেশি রেস্টে থাকা যাবে না, টুকটাক হাঁটাচলা, দেখা যায় পরিবারের কাজ সব করতে হবে, তাহলে একটা আর জি কি জি। ভালো থাকা যাবে। আহ, জি জি জি, দোয়া করেন হুজুর। জি, ইনশাল্লাহ। একটু মানে আমি যেটা বুঝাইতে চাইছি যে কম বেশি কাজকর্ম কিছু করতে হবে, আর যদি একেবারে ফ্রি থাকা হয় তাহলে কিন্তু দেখা যায় শরীরে রোগ বাইধা যায়। হ্যাঁ, তা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। হাঁটা চলার উপরে বা দেখা যায় হাঁটা চলা তো সবসময় মানুষের ভালো লাগে না। যদি শরীরে শক্তি থাকে মোটামুটি, তাহলে টুকটাক পরিবারের কাজকর্ম করা, হাট বাজার করা, যেটা দেখা যায় অনেক সময় দেখা যায় ছেলে বড় হলে তো এগুলো আর করতে দেয় না, তারপর নিজের সুস্থতার জন্য আর কি। হ্যাঁ না, এগুলো তো হাঁটাছাড়া করি, বাজারে যাই। হ্যাঁ, যতটুকু সম্ভব শরীর থেকে আর ঘাম ঝরানোর চেষ্টা করতে হবে পাঁচ ওয়াক্ত, 5 ওয়াক্ত মানে কি কয়, চেষ্টা করি জামাতের সাথে নামাজ পড়ার। হ্যাঁ হ্যাঁ, এখন তো আপনাদের সময়, কারণ ইবাদতের এখন হলো আপনাদের সময়। আর যদিও যৌবন বয়সে যেরকম ইবাদতের যেরকম ফায়দা, বুড়ো বৃদ্ধ বয়সে এরকম নাই, ওরকম একটু কম, তারপরেও তো যত আছে সেটাই করতে হবে। কারণ ইমান নিয়ে যত জানে কবরে যেতে পারি, সেই জন্য তো অবশ্যই আল্লাহ জি তাআলার ইবাদত করতে হবে। এদিকে এখন মূল লক্ষ্য যত 35 বছর জব করেছেন, সরকার রিটায়ার দিছে মানে কি আপনি আহ, এই এই দুনিয়া সফরে এক হিসাবে সরকার আপনাকে শেষ করে দিয়েছেন। শেষ এই করে দুনিয়া দিছে জি। সফর এখন ওই যে আমি তো একটা কথাই বলি, সেটা হলো, বাকিটা হচ্ছে আল্লাহ তাআলা। হ্যাঁ, বয়সের কাউন্ট, কাউন্ট তো আমরা করতেছি, কিন্তু আল্লাহর আমার বয়স কত রাখছে সেটা তো কাউন্ট আমার জানা নেই। জানা না। নেই, হ্যাঁ হ্যাঁ। কামাল ভাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কামাল ভাই কি নতুন করে পর্দা করা শুরু করেছেন নাকি?
না, আমার এটা ভিডিওটা ওপেন হতেছে না ভাইয়া। স্যার, হ্যাঁ, আমার ভিডিওটা ওপেন করা যাচ্ছে না। ট্রাই ক্যামেরা আছে। ওপেন করা যাচ্ছে না। না, হতে পারে, আমি মাঝে মধ্যে চেক এরকম করে। হয়। এটা বেশি করে, বিশেষ করে মিটে হয়। আপনাদেরটা তো জুম, এটাতে হওয়ার কথা না। মিটে মাঝে মধ্যে অনেক পরে চালু হয়। এই যে চলে আসছে। জি, আমরা তাহলে মানে শুরু করতে পারি। আমাদের অনুপস্থিত আছে এই মুহাইমিনুল ভাই, উনি হয়তো বা নাও আসতে পারেন। আর আবেদ আলী ভাই তো একটু পরেই আসেন। তাহলে জি আমরা জি। সময় নষ্ট না করে শুরু করি, কারণ এমনিতেই অনেক রাত্র হয়ে যায়। এটা আগে শেষ করতে পারলে ভালো। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. বাকি শুধু কামাল ভাইয়ের আওয়াজ পাচ্ছে। জি জি জি, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। رب زدني علما. রাব্বি ربي জিদনি زدني علما. رب زدني علما. রাব্বি ربي জিদনি زدني ইলমা। علما. ربي يسر ولا تعسر. রাব্বি ربي ইয়াসসির ওয়ালা يسر ولا তুআসসির تعسر. وتمم علينا بالخير. وتمم وتمم علينا بالخير. علينا بالخير. رب اشرح لي صدري. ربي رب اشرح اشرح لي لي صدري صدري. صدري ويسر لي أمري. ويسر لي ويسر لي أمري. واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي. يفقهوا يفقه قولي. قولي. জি, আমাদের গত ক্লাসে পড়া ছিল, আমরা শেষ করেছিলাম 39 নম্বর ক্লাস। 39 নম্বর ক্লাসের মধ্যে আমরা শিখতে পারছিলাম নুনে কুতনিয়ার পরিচয় পড়ার নিয়ম। নুনে কুতনিয়া হচ্ছে দুই শব্দের মাঝখানে ছোট একটি নুন থাকে। দুই শব্দ মিলিয়ে পড়িলে ওই নুনকে জের দিয়ে পড়িতে হয়। দুই শব্দের মাঝখানে অফ করিলে ওই নুনকে বাদ দিয়ে পড়িতে হয়। ইহাকে নুনে কুতনিয়া বলে। আমরা বুঝতে পারছিলাম? আমার কথা শোনা যাচ্ছে? জি জি, জি। লাউড এন্ড ক্লিয়ার। জি। নুনে কুতনিয়ার ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? ছোট্ট নুনকে জের দিয়ে পড়তে হয় না? জি, যদি ও মিলে পড়ি, যেমন আল্লাহ, আহাদু নিল্লাহু, ওই যে আহাদু নিল্লাহু। আর যদি আমরা অফ করি, তাহলে হবে আহাদু আল্লাহু। আহাদু আল্লাহ। জি। এরপরে এরপরে পড়েছিলাম আলিফে জায়দার পরিচয় ও পড়ার নিয়ম। আলিফে আলিফে জায়দা জায়দ, অর্থ অতিরিক্ত আলিফ। আলিফে জায়দা অর্থ কি? অতিরিক্ত আলিফ। অতিরিক্ত আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ হইলে টানিয়ে পড়িতে হয়, এটা আমরা জানি। কারণ বা আলিফ জবর বা, আমরা পড়ে আসছি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে এক আলিফ টেনে পড়িতে হয়। কিন্তু আলিফে জায়দার ক্ষেত্রে এখানে আলাদা। জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টেনে পড়িতে হয়। কিন্তু আলিফে জায়দার সময় টান দিতে হয় না। সাধারণত এই আলিফের উপর একটি ছোট গোল চিহ্ন থাকে। তবে আলিফে জায়দার পরে অফ করে টান দিয়ে পড়িতে হয়। যেমন সামুদা, যদি অফ হয় তাহলে হবে সামুদা। এরপরে আমরা পড়েছিলাম আনা। আনা আলিফে টান দেওয়া মানা। শুধু চারটা আনাতে টান দেওয়া যাবে। আনাবা, আনাবু, আনাবিলা, আনাসিয়া। আনাসিয়া, আনাবা, আনাসিয়া, আনাবু, আনাবিলা, আনাসিয়া। আনাসিয়া, এই চারটাতে শুধু টান দিয়ে পড়তে হবে। আর বাকি যত আনা আছে, সানা মানা। কোনো আনাতে টান দেওয়া যাবে না।
আজকে আমরা 40 নম্বর ক্লাস। আমাদের 40 নম্বর ক্লাসের মধ্যে আমরা শিখতে পারবো ইবদালের নিয়ম, ইশমামের নিয়ম, এমালার নিয়ম। তিনটা জিনিস শিখবো আজকে আমরা। প্রথমে আমরা শিখবো ইবদাল। ইবদালের নিয়ম। ইবদাল অর্থ বদল করা। ইবদাল অর্থ কি? বদল বদল করা। করা। বদল করা। আর আমরা একটা পড়ে, হ্যাঁ, ইবদাল অর্থ বদল করা। এক হরফের স্থলে অন্য অন্য হরফ পড়াকে ইবদাল বলে। ইবদাল কাকে বলে? এক 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 হরফের হরফের স্থলে স্থলে হরফকে অন্য পড়াকে হরফে ইবদাল বদল বলে। করে অন্য হরফকে ইবদাল বলে। এক ইবদাল হরফের বলে। হরফ পড়াকে স্থলে ইবদাল অন্য বলে। হরফ পড়াকে ইবদাল বলে। এক আর হরফের বলে। ইবদাল স্থলে অর্থ অন্য কি? হরফ পড়াকে ইবদাল বলে। ইবদাল জি অর্থ হুজুর। বদল করা। বদল করা, ইবদাল অর্থ বদল করা, এক হরফের হ্যাঁ, স্থলে অন্য হরফ পড়াকে এভাবে ইবদাল মোট বলে। 4 স্থানে পড়তে হবে। এভাবে মোট কয় স্থানে পড়তে হবে? তাই চার চার স্থান। স্থান। যেমন আমরা একটু আগে পড়েছি, এক হরফের স্থলে অন্য হরফ পড়াকে ইবদাল বলে। যেমন এই যে ইয়া বা জবর ইয়াব, এরপর আমরা দেখতে পাচ্ছি সদ। সদের উপর আবার একটা সিন আছে। এখন আমরা সদ পড়বো নাকি সিন পড়বো? আমরা তিন সিন পড়বো। পড়বো। কি করবো? এখানে আমরা চাইলে সদও পড়তে পারবো, সিনও পড়তে পারবো। আহ তো এখানে সিন পড়াই ভালো। ইয়াব, ইয়াবসুতু, ইয়াবসু। এক হরফের স্থলে অন্য হরফ পড়াকে ইবদাল বলে। এখানে আমরা ইবদাল দুইটাই বলে। পড়তে পারবো। আমরা বলি ইয়া বা জবর ইয়াবে, ইয়া 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 বা 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 জবর জবর ইয়া, ইয়া দো। ইয়াবি। সিন পেশু। সিন তিন পেশ পেশু। সু। না, সরি, এটাতে সৎ পড়া ভালো। হ্যাঁ, ইয়াবে সু। ইয়াবসু। ইয়াবসু। ইয়া দেশু। আচ্ছা আচ্ছা, দেখতেছি ইয়াবে সু। আর হলো বাস কতান। এই সদের স্থলে সিন। আচ্ছা সরি, প্রথম লেটার শিখছিল, সিন পড়াই ভালো। তো পেশ তু। তো তাপেস্তু। তপেশতু। পেশু। ইয়াবে সুতু। ইয়া, ইয়াবসুতু। ইয়াবেসুতু। ইয়াবেসুদু। বা সজর বাস। বা বা সদ জবর বাস। জবর বাস। ত জবর ত। ত ত জবর ত। জবর ত। বাস। ত। বাস ত। বাস বাস ত। ত। তা আলিফ দুই জবর তান। তা দুই তা জবর দুই তান। তান। বাস ত তান। বাস ত বাস তান। ত তান। পরেরটা। পরেরটা হচ্ছে বাজের বি। বাজের বাস, বি। বাজের বি, মিম, মিম পেশ মু। মিম পেশ মিম মু, পেশ মু। বিমু। বিমু, কিমু। সদি হাজার ছয়। সাদিয়া জবর ছয়। বিমু আজে জবর ছয়। ছয়, ছয়, অজের তি, তজের তি। তজের ত্রি, তাজেতি। বিমু ছয় তি। বিমু ছয়, ছয়তি। র দুই যে রিন। রদিজের রা রিন, দুই যে ঋণ। বিমু ছয় তি রিন। কিমু বিমু ছয়তি ছয় ঋণ। রিন, বিমু ছয় তি রিন। বিমু ছয় কিমু রিন। ছয়তি ঋণ। জি, পরেরটা। এটা ওয়াকফ করলে এখানে তো আবার ছয় এই হবে। দুইটাতে আবার শর্ট করা ভালো। এই যে এখানে লেখা আছে, এই যে ইয়াবে সুতু ও বাস্ততান। এই এই দুই শব্দের সদ এর স্থলে সিন পড়া ভালো। ওটা আছে বিমুসাইতিরিন শব্দের সদ পড়া ভালো। আর পরের আছে হুমুল মুসাইতিরুনা শব্দের সিন ও সদ উভয় পড়ে ভালো। তাহলে আমরা পড়তেছিলাম বিমু ছয় তি, ইসমাম। বিমুসাইতিরিন। হ্যাঁ। আচ্ছা। বাজের হুমুল বি। মু। বাদের বি। মিম পেশ মু। মিম পেশ পেশ মু, মু। বিমু। বিমু, মিমু। সদ ইয়াজবু সাই। সদিয়া জবর সাদিয়া জবর ছয়, ছয়। বিমু সাই। বিমু কিমু ছয়, ছয়। তজের তি। তাজেতি। তোয়াদি, বিমুসাইতি। বিমু কিমু ছয় ছয়তি। র দুই যে রিন। রদিজের রা রিন, দুই যে ঋণ। বিমুসাইতিরিন। বিমু ছয় রিন। ছয়তি ঋণ। হ্যাঁ, এটাতে সৎ পড়া ভালো। এরপরেরটা হচ্ছে, এটাতে শেষেরটা হচ্ছে সিন এবং হুম, সৎ দুটোটাই না আমরা চাইলে পড়তে হুজুর, পারবো, আর পড়া যেটা ভালো বলতে, জি হুজুর বলছি পড়া ভালো বলতে ঠিক আছে, পড়া ভালো পারলে আর মনে না থাকলে যদি পড়ে নি, হ্যাঁ, সদের জায়গাতে সিন না পড়ে সদ পড়ে নি তাহলে অসুবিধা হবে কি? না না, কোনো সমস্যা নেই। এটা তো অনুমতি অনুমতি আছে। জি জি জি, ওটাই জানছি। জি।
হা পেশ হু, হাফেজ হাফেজ হু, মিম লাম পেশ মুল, মিম লাম মিমলাম পেশ মুল মুল, হুমুল, হুমুল হুমুল, হুমুল, মিম পেশ মু, মিম মিম পেশ পেশ মু পেশ মু, হুমুল মু, হুমুল মু হুমুল মু, সদ ইয়া জবর সই, সদ সদিয়া ইয়া জবর জবর সই সই, সই, হুমুল মুসাই, হুমুল হুমুল মুসাই, মুসাই, তজের তি, তয়জে তজেতি, তি, হুমুল মুসাইতি, হুমুল হুমুল মুসাইতিরি, হুমুল মুসাইতি, হুমুল 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 মুসাইতি, মুসাইতি, র পেশ রু, র পেশ রাও রু পেশ রু, হুমুল মুসাইতিরু, হুমুল হুমুল মুসাই মুসাইতিরু, নুন জবর না, জবন্না জবরনা, হুমুল মুসাইতিরুনা, হুমুল হুমুল মুসাই হুমুল মুসাইতিরুনা, মুসাইতিরুনা, এখানে আমরা সদ পড়েছি, চাইলে আমরা সিনও পড়তে পারবো। অফু করলে হবে হুমুল মুসাইতিরুন। হুমুল হুমুল মুসাই মুসাইতিরুন। জি মাশাল্লাহ। এটা তোমাদের পড়ে হলো। এখন আমরা শিখবো ইসমামের নিয়ম। দুই ইসমামের ঠোঁট নিয়ম মিলাইয়া পেশের ইঙ্গিত করাকে ইসমাম বলে। দুই ঠোঁট দুই ঠোঁট মিলাইয়া মিলাইয়া পেশের পেশের ইঙ্গিত করাকে ইসমাম ইসমাম বলে বলে। লক্ষ্য করিলে বোঝা যায় ঠোঁট পেশের চারের মতো গোল হইয়াছে। লক্ষ্য করলে বোঝা হ্যাঁ, যায় ঠোঁট পেশের উচ্চারণের মতো গোল হইয়াছে। আম, যখন আমরা পেশ উচ্চারণ করি, পেশ উচ্চারণের সময় আমাদের ঠোঁট গোল হয়, অথবা আমরা কি খেয়াল করি বা করি না। না, পেশ উচ্চারণের সময় যদি কেউ ঠোঁট গোল না করে তাহলে তার উচ্চারণ সঠিক হয় না। এই জন্য আমরা এই জিনিস এটা মনে রাখবো। আহ, পেশ উচ্চারণের সময় সবসময় ঠোঁট গোল হয়। গোল হয়, আচ্ছা। এখানে বেশ। বুঝাইছিল, এখানে যেটা বুঝাইছে, ঠোঁট পেশের উচ্চারণের মতো গোল হইয়াছে। এটাতে থাকবে জবরের মতো, কিন্তু এটা ঠোঁট গোল হবে পেশের মতো। উচ্চারণটা কিছুটা পেশের মতো হবে, কিন্তু মূলত উচ্চারণটা জবরের। যেমন যখন জি লা মাতা তা'মান্না, এই মিমের এখান থেকে একটু পেশের মতো হবে, মাতা কিন্তু মূলত মান এখানে মিমের সাথে জবর। লাম আলিফ জবর লা, মালিক জবর লা, তা হামজা জবর তা, তা হামজা জবর তা, লা তা, লা তা, লা তা, মিম নুন জবর মান, মিম মিম নুন জবর মান, জবর মান, লা তা'মান, লা লা তা তা মান, মান, নুন আলিফ জবর না, ওয়ালি নুন জবর আলিফ না, জবর না, লা লা তা'মান্না, লা লা তা তা মান, মান না। পেশটা কোন কোন হরফে হলো হুজুর? মিমের এখানে লা তা'মান্না, মিমের এখানে লা লা তা মান, মান না। তা'মান্না, না, এখানে কিছুটা না, পেশের মতো বোঝা বোঝা গেল যাবে, পেশের মতো কিন্তু হলো না। মূলত জবর। জবরের মতোই লাগলো, পেশের মতো লাগলো না তো। লা- এটা পেশের মতো কিছুটা হয়, হয়তোবা নাও বোঝা যেতে পারে। লা তা'মান্না, গোল হবে আর কি। লা তা মিলে মান, লা পেশের তা ইঙ্গিত করাকে না, ইসমাম বলে, পেশের ইঙ্গিত। এগুলো পেশের ইঙ্গিত না, তেমন, ওটা পোর করে পড়লে হলো তাহলে। হ্যাঁ ওটা হতে পারে, কিন্তু ঠোঁট কিছুটা গোল হবে। এই যে লক্ষ্য করলে এ, বোঝা যায় ঠোঁট পেশের মতো, লা পেশের তা উচ্চারণের মতো গোল হয়েছে। মান লা না, তা মান না, অল্প সময়ের জন্য গোল লা হবে। তা লা তা মান, মান না, এরপরে আমরা পড়বো এমালার নিয়ম। এমালার জবর এবং জেরের মাঝামাঝি একার পড়াকে এমালা বলে। আমরা জবরে পড়েছিলাম আকার, আর জেরে জি পড়েছিলাম কি, ইকার, রসুকার হস্তইকার, রসিকার। যেমন ইকার বাজর বা, রসিকার তাহলে কি বর্ষাতে আকার বসতেছে। আর বাজের বি, তাহলে বয় রসিকারে বি। রসিকার কিন্তু আমরা হ্যাঁ কোন রসিকার একার পড়িনি। জবর এবং জেরের মাঝামাঝি মাথায় একার পড়াকে এমালা বলে। এখন আমরা এই এখন আমরা পড়বো জবর এবং কিভাবে। জেরের মাঝামাঝি এই এটা যেমন মিম, যে তার আমার সাথে পড়াকে বলেন, মিম জিম জবর মাঝে, মিম 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 জিম জবর জবর মাঝে, মাঝে,
র খারাজের রি হওয়ার কথা ছিল নাকি, কিন্তু এখানে হবে হ্যাঁ রি, র খারাজের রি রে, একার হবে। রে, র খাড়া রে, মাঝে রে, রে, আজ রে, মাঝে হ্যাঁ, রে, হা আলিফ জবর হা, আলিফ আলিফ জবর জবর হা, হ্যাঁ, মাঝে রে হা, আজ ও রে, মাঝে, হ্যাঁ, একার বিস, হবে কিন্তু টান, তাবা ইয়ে ঠিকই আসবে, ওই মাদের টান ঠিকই আসবে। হ্যাঁ টান তো থাকবে হ্যাঁ, কারণ এখানে খারাজের। হ্যাঁ খারাজে আজ তো রে, হচ্ছে না, একার হচ্ছে। মজরি হচ্ছে না, মজরে। মাঝ রে, হ্যাঁ, মাঝে রে, র খারাজের রে, এখানে হওয়ার কথা ছিল রি, হ্যাঁ, রি না হয় না, রি, শুধু হবে রে, রি, এতটুকু মাঝ রে, পার্থক্য। হ্যাঁ। যে আগামী ক্লাসে আমরা শিখতে পারবো অফ এর নিয়ম। আমাদের ক্লাস কিন্তু পড়া, আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো চলে গেছে, এখন আমাদের টুকটাক এই নিয়মগুলি বাকি আছে। তো এখনো যারাদের যেখানে যেখানে কাঁচা আছে সেখানে সারিয়ে নিব। পরবর্তীতে এখন যেটা গ্যাপ থেকে যাবে, এটা কিন্তু আজীবন এই গ্যাপটা থেকে যাবে। যে যেখানে যেখানে উচ্চারণ সঠিক, উচ্চারণ বলতে যে ক্লাসগুলো বুঝিনি, মূলত কথা, যে ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারিনি, সেই যখন ওই পড়ার সম্মুখীন হব, তখন কিন্তু আমরা এটা সঠিকভাবে পড়তে পারবো না। হুজুর এমালা এমালা নিয়মটা একবার বলেন, আমার এখানে তন্দ্রা আসি গেছে, আমি ভালো করে বুঝি নাই। এমালা মাঝেরি হচ্ছে হা, আকার, হ্যাঁ। এই জবর এমালা রি, হচ্ছে, আকারের মাঝ, এমালা শব্দটা মাঝে রে, এটা পবিত্র কোরআন শরীফে মাত্র একবারে আসছে, এক জায়গাতে মজরে আছে হ্যাঁ। মাঝে রে, এটা আর হ্যাঁ, কোথাও নাই। তো এই শব্দটা দোয়া শিখলে আছে। দিলে হয়। যেমন মাঝে আমরা বিসমিল্লাহ, বলি মাঝে রি, রি যদি মাঝে রি পড়ি তাহলে হয়, তাহলে হলো জের হয়, মাঝে রি। ওই মাঝ রে, যানবাহনের কিন্তু চাপার এখানে দোয়া যেটা আছে আকার ওখানে হবে না, আছে। রসিকারও হবে না, না জলজানে, হবে জলজানে পড়লেই দোয়া। একার, না মাঝে রে জল জান, হা। জল জানে না, জল জানে না, এটা যানবাহনের স্থলভাগে চাপলে এই দোয়াটা আছে। আরে এটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নূহ যানবাহনের এটা আলাইহিসসালাম, না। নূহ আলাইহিসসালাম এইটা বিসমিল্লাহ, হলো, বলছেন না, হ্যাঁ হ্যাঁ, নৌপথে আর কি, নৌপথে, নৌপথে হ্যাঁ, এই এটা হলো দোয়াটা নৌপথে জলের উপর, চলাচল বা পড়া বলছে। সাঁকো জলে ব্রিজ, চলা যায়, নৌপথে চলা যাবে, ব্রিজের উপর। বিসমিল্লাহ মাজরেহা ওয়া মুরসাহা হ্যাঁ ইন্না ইন্না রাব্বি ইন্নারাব্বিহা রাব্বি লাগফুরুর গফুরুর রহিম। রহিম। এটা স্থলভাগের নৌকা, এতে আছে, এটা নৌকা না, এবং এটা লঞ্চে। নৌপথে না। জলযান, জলযানে এটা হ্যাঁ ওটা জলযান। জলযান, হ্যাঁ, আর স্থলযানে হলো কি? জলযানে আরো লম্বা জমা। সুবহানাল্লাযী সাখখারা, সুবহানাল্লাযী সুবহানাল্লাহ সাখখারা সাখখারা হ্যাঁ লানা সুবহানাল্লাযী হাযা সাখখারা হাযা ওয়া মা কুন্না লাহু ওয়া কুন্না লাহু মুকরিনিন। মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কালবুন, কালিবুন, লামন কালিমন, হ্যাঁ, কালিবুন। কালিবুন, জি। এই 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 জলযান চলা থামা সবাই আল্লাহর ইচ্ছা, কি আল্লাহর রহমতে নাকি? আলাদা আলাদা, হ্যাঁ। জি, এই নাজকুশ দোয়াটা, জলের একটা, স্থলের একটা, সেটা বলছি। এই জলযানের চলা থামা, যে এই জলযানে যেটা আমরা পড়লাম বিসমিল্লাহ মাজরেহা, জি জি, ওইটাই, হ্যাঁ। অর্থটা বলতেছি আর কি, অর্থটা। আমাদের আজকের তো ক্লাস এখানে শেষ হলো। আগামী আজকে ক্লাসে এই পরীক্ষা শিখবো। এখন সময়, পরীক্ষা, পরীক্ষা বাকি ছিল কার কার? জি কামাল ভাই? হুজুর, আমি হুজুর বলছি হরেকের যে কথা কইলে আর ঘুম আসে না। না না, আমি হুজুর আমি একটা আবেদন রেখেছিলাম অনেক দিন আগে। জি জি, আবেদনটা বলেছিলাম যে সবাইকে একবার ওই মাখরাজটি একবার যদি পড়িয়ে দিতেন, আজকে যদি আচ্ছা সময় সেখানে থাকে যাচ্ছে, তো। সেটার আগে আর কি পরীক্ষাটা শেষ করে নি, পরীক্ষাটা থেকে যাচ্ছে। জি, আপ- আহ, আবে এই আবেদ আলী ভাই, আপনি তো পরীক্ষা দিয়েছিলেন, আজকে আপনার এখানে নাম সেট হয়নি? আজকে আজকে অন্য অন্য হ্যান্ডসেট থেকে করছি ওই জন্য। ওকে ওই ওকে, ওই হ্যান্ডসেটে আমার ইটা যায়নি, লিঙ্কটা, ওই হ্যান্ডসেটটা একটু চেঞ্জ করেছি তো অন্য জায়গা থেকে খুলছি। পরীক্ষা আমি দিয়েছিলাম যে কামাল ভাই শুধু বাকি এবং আছেন, পাস আমি করেছিলাম রেজাল্ট, সেদিন। আপনাদের রেজাল্টের জন্য আমি রেজাল্ট পাঠাইতে পারতেছি না একাডেমির কাছে। জি, হুজুর আমাকে কি আর কামাল পরীক্ষা ভাই হবে আপনি না? বলবেন ইকফার হরফ কয়টি এবং ইকফা কি কি, ইকফার কাজ কি? বাহ, হলো বললো, তাই না? ইকফা অর্থ কি? আহ, কামাল ভাই শুনতে পাচ্ছেন?
জি শুনতে পাচ্ছি, আমাকে বলছেন? জি জি, আপনার পরীক্ষা নিতেছি। পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। প্রথম প্রশ্ন আপনার কাছে চলে গেছে। ইকফা অর্থ কি? একটু এখন একটু। ইকফা অর্থ গোপন করিয়া পড়া। ইকফা তো ই- গোপন করিয়া পড়া। ইকফার হরফ কয়টি? পনেরোটি, ইকফার হলো 6টি। পনেরো, পনেরো, ইকফার হরফ 6টি। ঈদগামের হরফ কয়টি? 15টি। ঈদগামের হরফ 15টি। আপনি বিপরীত বলেছেন। ইজার হরফ কয়টি? 4টি। 14টি। কাউসার ভাই, জি ভাই, 4টি। 4টি। তাই যে কামাল ভাই 14টি বললো। ইজারা আর আপনি বললেন 4টি। কারণ কাফর ভাই আবারও ভুল বলছেন। আমি তো সেটাই জিজ্ঞেস করলাম যে আপনার বলে দিল 14টা, আর নিজের বেলায় বললো 4টা। আহ, আর আর বাকি দুইটা কই কাউসার ভাই? বাকি 2টা ওই কামাল ভাইয়ের কাছে। আমার ভাইয়ের কাছে তো অলরেডি 14টা আছে। আপনি আবার দিলে আপনার কাছে দুইটা, তাই তো 16টার কথা। রিয়াজ ভাই, ইকফার কাউসার হরফ ভাই, কি নম্বর সাইড কি? ট্রাক করা যাবে না এটা। জি আচ্ছা ঠিক আছে। রিয়াজ ভাই, বলেন, ইজারের আসসালামু হরফ এই আলাইকুম। যে, ইজারের হরফ এই যে কাউসার ভাই বলছে 4টা। আর এই যে আর এই যে কামাল ভাই বলছে এই যে 14টা। এখন আপনার কি মনে হয় কয়টা হইতে পারে? ইজারের হরফ তো হলো 6টা না হুজুর? হামজাহা, গইনখা, হামজাহা, আইনহা, ইনহা, গইনখা। আহ, গোয়েন খ। জি। এখন আবেদ আলী ভাই, এই যে 3 জনের মধ্যে কারটা সঠিক? এই শেষে যিনি বললেন, রিয়াজ ভাই বললেন এটাই ঠিক। জি। মনে হয়। কাউসার ভাই, আপনার এখান থেকে মার্ক কি মাইনাস হবে? জি। হুজুর আমি তো আপনার প্রথম 6টি বলছি। আপনার পরে এখান থেকে কি নাম্বার মাইনাস হইতে পারে? পরে ওনার থেকে এটা শুনে নাও কমালেছি বাড়ালেছি। কাউসার কোনো বুঝতে পারেন নাই? জি না। বললাম আপনার তো পরীক্ষা নেওয়া হয়ে গেছে ওর আগেই। এখন আপনি তো বললেন নিজের আরো 4টা। এখন আপনার এখান থেকে কি নাম্বার মাইনাস হওয়ার সুযোগ আছে? 2 নম্বর দেন। হবে, দুটো কম বলেছে যেহেতু, দুটো কমিয়ে দিয়েছে, তো 2 নম্বর কমে যাবে। না, দুইটা তো কমিয়ে দিয়েছেন, আবার এই দুইটা কামাল ভাইয়ের সাথে প্যাচ লাগাই দিয়েছেন। কামাল ভাইকে আবার বলে দিয়েছে যে না আমি 14টা। প্রথম 6টা বলছি, পরে উনি বলছে যে আমি তো 14টা। সেদিকে শুনতে পাইছি তো, এই যে কাউসার ভাই বলছে 14টা। পরে 14টা বলছি, 15টা বলছি, 4টা আচ্ছা বলছি। ঠিক আছে। আহ, 14টা না 15টা? ইকবার হরফ হলো 15টা। ইজার হরফ তো 6টা। হা, 6টা। হামজা, আইন, হা, গইন, খ। আহ, কামাল ভাই, জাহা, জি। আইনহা, ঈদগামে বেলাগুনা অর্থ কি? ঈদগামে বেলাগুনা। বেলা গুন্না। বেলা গুনবে কেন? ঈদগামে বেলাগুনা অর্থ গুনা ছাড়া মিলাইয়া পড়া। ঈদগামে বেলাগুনা হরফ কয়টি? 2টি। আহ, কি কি? পেয়ে গেছে নম্বর। ইয়া। হুম, ভুল হয়ে। বেলা গুনা ভুল 2টা হলো। আছে। আপনার নুন এবং মিম। না, হলো না। লাম মিম হবে বোধহয়। রলাম। র রলাম, জি। র গুড। রলাম। জি। কামাল ভাই, আপনার পরীক্ষা শেষ হলো। এখন আমরা এই যে স্ক্রিন দেখতে পাচ্ছি। জি। জি। এটা হচ্ছে মুখস্থ না, এটা হচ্ছে মূলত আমি ধারণা দেব। আর এটা আপনারা বুঝে নেবেন। যদি বুঝতে পারেন তাহলে মুখস্থ করতে হবে না। আর প্রয়োজনে মাঝে মাঝে যদি হরফ উচ্চারণে কখনো সমস্যা হয় মনে হয়, তাহলে আপনি মাখরাজ দেখতে পারবেন এখান থেকে, যে হরফটা এখান থেকে উচ্চারণ হচ্ছে কিনা। মাখরাজের বর্ণনা।
মাখরাজ অর্থ উচ্চারণের স্থান। মাখরাজ অর্থ কি? উচ্চারণ উচ্চারণের স্থান। স্থান। আমরা হরফ যেই জায়গা থেকে উচ্চারণ করি সেটাকে মাখরাজ বলে। এক একটা হরফ এক এক জায়গা থেকে উচ্চারণ হয়। কোনোটা ঠোঁট থেকে, কোনোটা জিহ্বার গোড়া থেকে, কোনোটা জিহ্বার আগা থেকে, কোনোটা দাঁতের গোড়া থেকে। এক একটা হরফ এক এক জায়গা থেকে উচ্চারণ হয়। কোনোটা গলার ভিতর থেকে, কোনোটা গলার সামনের ভাগ থেকে। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ কাকে বলে? আরবি হরফের আরবি উচ্চারণের হরফের স্থানকে মাখরাজ মাখরাজ বলে। বলে। মাখরাজ অর্থ কি? উচ্চারণের মাখরাজ স্থান। অর্থ উচ্চারণের স্থান। উচ্চারণের স্থান। উচ্চারণের স্থান। উচ্চারণের স্থান। এটা হচ্ছে মূল বিষয়টা, এটা হচ্ছে আপনাদের মূল কথা। এরপর এখানে আপনাদের বোঝার জন্য বলে দিয়েছে উচ্চারণের স্থান তিনটি। মানে যতগুলো হরফ আছে এইগুলো তিনটা ভাগে ভাগ করেছেন। এক নম্বর হচ্ছে ঠোঁট। ঠোঁট থেকে কিছু হরফ উচ্চারণ হবে। দুই নম্বর আছে মুখের ভেতর। মুখের ভিতর থেকে কিছু হরফ উচ্চারণ হবে। তিন নম্বর আছে হলক, কণ্ঠনালী। এই যেটা, এই গলার এখান থেকে জি, কণ্ঠনালী, যেখান দিয়ে আমরা কথা বলি। এখানে উচ্চারণ হবে হা, আইন, আর গইন। মাখরাজ 17টি। 17টা জায়গা থেকে আমাদের 29টা হরফ উচ্চারণ হবে। আরবি হরফ কতটি? 29টি। 29টি। আর হরফ উচ্চারণের স্থান কতটি? 17টি। মাখরাজ 17টি। 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 17টা জায়গা থেকে হবে। মূল স্থান হচ্ছে তিনটি। ঠোঁট, মুখের ভিতর, হল্ক বা কণ্ঠনালী। প্রথমে আছে দুই ঠোঁট হইতে মাখরাজ 4টি। দুই ঠোঁট হইতে 4টা জায়গা থেকে উচ্চারণ হবে। হরফ 4টি। খ নাম্বার আছে মুখের ভিতর হতে মাখরাজ 10টি। হরফ 18টি। গ নাম্বার আছে হলক হইতে মাখরাজ 3টি। হরফ 6টি। এগুলো ছিল বোঝার জন্য। এখন আমরা যাবে মূল মাখরাজে স্থানে এখন চলে যাব। দুই ঠোঁট হইতে মাখরাজ। দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হয় মিম। স্বাভাবিকভাবে মিম। বলি। আমরা খেয়াল করব, এটা মিম। এটা হচ্ছে মুখের দুই ঠোঁটের শুকনো অংশ। আর এই ভিতরের সাইড এটা হচ্ছে ভিজা অংশ। দুই ঠোঁট হইতে, দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে হতে উচ্চারণ হয় মিম। মি, সবাই বলি মিম। 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 দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে উচ্চারিত হয় বা। 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 উপরের ঠোঁটটা নিচের ঠোঁটের এই ভিজা জায়গায় লাগবে। বা। 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 আর শুকনা জায়গা থেকে উচ্চারণ হবে কি? মিম। মিম। হ্যাঁ। এবার দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হবে ওয়াও। 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 একেবারে এরকম প্রথম ঠোঁট বন্ধ থাকবে, আবার এ হবে, আবার একেবারে শেষ হওয়ার সময় আবার ঠোঁট গোল হয়ে বন্ধ হবে। ওয়াও। 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 এরপর 4 নম্বর আছে নিচে ঠোঁটের পেট সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। নিচের ঠোঁটের পেট সামনে উপরে দুই দাঁতের আগা লাগবে নিচের ঠোঁটের পেটের সাথে, তারপর উচ্চারণ হতে হবে ফা। বা। একটু স্ক্রিনের দিকে খেয়াল করেন, আমার ঠোঁটের দিকে তাকালে অনেকটা বুঝতে পারবেন যেহেতু মাখরাজ। আপনার ঠোঁটে ওখানে আপনার নামটা লেখা উঠছে বলে ঠোঁট দেখতে পাচ্ছি না। জি। আপনার নামটা লেখা থাকছে বলে ঠোঁটটা দেখাচ্ছেন তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার পাচ্ছি। এবার ঠিক আছে। এবার ঠিক এবার আছে। accurate। জি। জি জি জি। জি জি। ফা। বা। উপরের দাঁত আমার আর নিচের ঠোঁটের পেটের সাথে লাগতেছে। ফা। এবং বাতাস বের হবে, আমরা এখানে হাত দিয়ে দেখতে পারি বাতাস বের হয় কিনা। ফা। বা। যাদেরটা বাতাস বের হয় তাদের উচ্চারণ ঠিক আছে। ওই আবার দাঁতের ফা। আগার সঙ্গে নিচের ঠোঁটের বা। পেট। ঠোঁটের পেট কোনটা হুজুর? এই যে নিচের ঠোঁটের পেট এটা। মাঝামাঝিটা? হ্যাঁ। বা, বা ভিজা অংশ লাগতে পারে, সমস্যা নেই। এখানে ভিজা উপরের দাঁতে, উপরের দাঁত নিচের ঠোঁটের মাঝামাঝি ভিতরে সাইড লাগবে। এখানে ভিজা অংশই এবার লাগবে। এবার আবেদ আলী ভাই, শুকনো জি। অংশ লাগবে না। শুকনো অংশ ভিজা লাগতে অংশ। গেলে অন্যরকম ভাবে উচ্চারণ হবে ফা, স্বাভাবিক ভাবে ভিজা অংশ লাগবে যেহেতু দাঁত ফা। ভিতরের অংশ। ফা। ফা। বা। ফা।
এবার আমরা চলে যাব খ অংশে। মুখের ভিতর হতে আমাদের উচ্চারণ। মুখের ভিতর থেকে 18টা হরফ উচ্চারণ হবে। মাখরাজ রয়েছে 14টি। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে, উচ্চারিত হয়। জিহ্বার আগা সামনের উপরের, সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। জিহ্বার আগাটা লাগছে আমার এদিকে দেখেন। লাগছে লাগছে। জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগছে। রাল সা, বলি র রাল। আপনাদের আওয়াজ আমি পাচ্ছি না, আওয়াজ করতে হবে, জোরে আওয়াজ করতে হবে। রাল হা। আপনারা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে হয়তোবা পড়ছিলেন যে নরম করে উচ্চারিত হয় 3টি হরফ, জ জাল থা। এই সেই জ জাল সা। এইভাবে যদি নিচে জিহ্বার আগা যদি সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগে তাহলে অবশ্যই নরম হবে। জি, এরপরটাতে যাচ্ছি। এরপরটাতে আছে জিহ্বার আগা সামনে নিচের। একটু আগে ছিল সামনে উপরের, এখন হচ্ছে সামনে নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে, উচ্চারিত হয় সাদ। এটা অতটা দেখা যাবে না, কিন্তু নিচের জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। এরকম নিচে আগার সঙ্গে আমারটা হলো গোড়ার সঙ্গে লাগাইছি, কারণ আগার সঙ্গে লাগালে দেখা যাচ্ছে না। উচ্চারণের সময় আগার সঙ্গে লাগবে। সাদে, সবাই বলি সিন, ঝা। এরপরে 7 নম্বরে চলে যাচ্ছি। জিহ্বার আগা সামনের উপরের, জিহ্বার আগা সামনে উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে। আমরা 5 নম্বরে পড়েছিলাম জিহ্বার আহ দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, আর এটা হবে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। 7 নম্বর আমি আবার পড়ছি। জিহ্বার আগা সামনের উপরের, সামনে উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে ক। ক। এই যে এরকম গোড়ায় লাগবে, দেখা যাচ্ছে। ত, দাল, তা, জি। এবার তারপর 8 নম্বরে যাচ্ছে। জিহ্বার আগার উল্টা পিঠ, জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, এই জিহ্বার আগার উল্টা পিঠ লাগবে উপরে তালুর সঙ্গে লাগে। যদি নাও লাগে তাহলে লাগানোর চেষ্টা করতে হবে। র, জিহ্বার আগার উল্টা পিঠ না লাগাতে পারছি না। কিছুটা লাগবে, পুরাটা লাগবে না। র, জি। এটা তো ওরকম আমরা যদি চেষ্টা করি তাহলে হরফটা মোটা হয়ে উচ্চারণ হবে। হ্যাঁ হ্যাঁ। র, জি। এবার আমরা 9 নম্বরে যাচ্ছি। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় নুন। আবার পড়তেছি, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় নুন। নুন।
জিহ্বাটাকে লাগিয়ে রেখে দেবো হুজুর, না প্রথমে লেগে ছেড়ে নুন পরে ছুটে যাবে। লাগায় রাখতে চাইলে উচ্চারণ সঠিকভাবে হবে না, প্রথমে লাগবে তারপরে ছুটে যাবে। প্রথমে লেগে ছুটে যাচ্ছে? জি, নুন উচ্চারণ ছুটে যাবে, উচ্চারণ পরবর্তী করার সময় ছুটে লাগবে যাবে। আর কি। যদি না ছুটে তাহলে তো আপনার হরফটা বের হবে না। হ্যাঁ, ছুটে আবার শেষে লেগে যাচ্ছে। জি, নু শেষে আবার লেগে যাবে। এবার 10 নম্বর নু- পড়তেছি। জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার আগার কিনারা সামনে উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, দাঁতের দাঁতের মাড়ি আছে, জিহ্বার আগার কিনারা সামনে উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। হ্যাঁ, লাম 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 লাম। লাম। এখানে কিন্তু জিহ্বার আগা বলা হয়নি, এখানে বলা হয়েছে জিহ্বার আগার কিনারা। আগার কিনারা মানে পাশে হবে আর কি, সামনে উপরে খারাপ। দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। লাম। লাম লাম। লাম জি, আমরা এবার 11 নম্বরে যাচ্ছি। এবার হবে জিহ্বার গোড়া কিনারা, একটু আগে আমরা পড়েছিলাম জিহ্বার আগার কিনারা, এবার হচ্ছে জিহ্বার গোড়া কিনারা উপরে গোড়া। মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় বাদে। ও জিহ্বার গোড়ার কিনারা, একটু খেয়াল করি, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, তারপর উচ্চারণ হবে বাদে। ضاد জি, এবার 12 নম্বর, জিহ্বার মধ্যখান খুলি, শেষ করি তাড়াতাড়ি। আমার কথা শোনা যাচ্ছে? জি 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 12 নম্বর হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জিম। এই যে শক্ত হবে, 3টা হরফ আমরা পড়েছিলাম, জিম শিন ইয়া। শিন ইয়া شين يا জিহ্বার ইয়া। মধ্য জিহ্বার অংশটা উপরের সাথে লাগতেছে না, কিনা একটু খেয়াল করি। লাগাতে পারছি না। জিম। জি, জিহ্বার মাঝ লাগানো যাচ্ছে না, মাঝখান না যাচ্ছে তো, তালুর শক্ত বরাবর করে, লাগানো। শক্ত করে উচ্চারণের চেষ্টা করেন। যেমন মোবাইলে جيم এরকম যে এইগুলো, এই جيم হরফগুলো এরকম ভাবে উচ্চারণ করতে হবে, يا যেমন আহ, আমি যখন কথা বলবো তখন একটু সাইলেন্ট থাকার চেষ্টা করব। আপনাদের তো পড়ার সুযোগ দিচ্ছি, একজনের পড়ার কারণে বাকিদের সমস্যা হচ্ছে। যেমন একটা মোবাইলে যখন ভাইব্রেশন, মানে একটা কল আসে তখন কিন্তু একটা ভাইব্রেশন হয়, ওরকম, বা ওরকম একটা ঝিমের মতো একটা শব্দ হবে, ঝিম ধরে যাবে, যেমন কানের মধ্যে আওয়াজটা যেন বাজতে থাকে এমন একটা শব্দ হবে, ঝিম। তাহলে তা জিভের মধ্যখানটা উপরে উপরে তালুর সঙ্গে লাগবে, ঝিম। জিম জিম শিন সিন ইয়া। সিন। এটা তো লাগ ইয়া ইয়া। মানে আবেদ আলী ভাই, উচ্চারণ যতটুকু লাগে পুরোটা এত উচ্চারণ তাড়াতাড়ি লাগবেও না। না না, উচ্চারণ করতে গিয়ে লাগছে কিন্তু লাগিয়ে উচ্চারণ হয় না। ওইটাই ওইভাবেই হবে। এটা দ্বারা আপনার বোঝানোর কথা হলো যে এইভাবে, এই যে এই জায়গা থেকে হবে, দেখা জিহ্বাটা যদি নাকের মধ্যে থেকে উচ্চারণ হয়, নাকের মধ্যেটা যদি গলার থেকে উচ্চারণ হয়, তাহলে তো হবে না। এবার 13 নম্বর মূলত পড়তেছে যে পড়তেছে হুজুর মূলত একবারই হবে না, অনেকবার চেষ্টা করা লাগবে আবেদ আলী ভাই। অনেকবার আপনাকে পড়া লাগবে, তারপরে আস্তে আস্তে মুখে এটা জড়তা দূর আপনারা হবে। নিজেরা প্র্যাকটিস করবে যতটা সম্ভব হয়। আর সূত্র তো এখানে আছেই। আর আমি তো কিছুটা ধরে দিলাম, জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ। কাফ এবার 14 নম্বর, কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কফ। কফ জিহ্বার গোড়া কফ উপরে তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগানোর চেষ্টা করি, কফ। কাফ হলক হতে কফ মাখরাজ, হলক মানে কণ্ঠনালী থেকে, হলকের শেষ হইতে উচ্চারিত হবে গইন খ। এটা হচ্ছে একেবারে মুখের অংশ। গইন খ। হলকের শেষ অংশ হচ্ছে মুখের দিক দিয়ে, আর হলকের শুরু হচ্ছে একেবারে এই দিক থেকে হচ্ছে শুরু, এটা মধ্য, আর এটা হচ্ছে শেষ, গইন খ।
অইন খ হলকের শেষ হতে হবে গইন খ। এরপর আছে হলকের গইন খ মধ্যখান হইতে উচ্চারণ উচ্চারণ মধ্যে উচ্চারিত হবে আইন আ, আইন হা আইন হা। আইন হা এবার 17 নম্বর আছে হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। হামজা 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 হা। হামজা এই হামজা ছিল মাখরাজ। এরপর আছে বক্তব্য। মুখের খালি জায়গা হইতে মদের হরফ এবং নাকের বাঁশি হইতে গুণনা উচ্চারিত হয়। গুণনা উচ্চারিত হয় কোথা থেকে? নাকের মুখের বাসি খালি থেকে। জায়গা হচ্ছে নাকের জি, গুন্না বাটি নাকের উচ্চারিত পাশে হয় হইতে নাকের বাঁশি হইতে হচ্ছে গুণনা নাকের উচ্চারিত পাশে হয়। হইতে আর মদের মুখের হরফ খালি জায়গা মুখের খালি জায়গা হইতে মদের হরফ এবং নাকের বাঁশি হইতে গুণনা উচ্চারিত পড়া হয়। যায় জি। ওয়াও ম- ওয়াও মদর্থ উচ্চারিত কি মদর্থ কি আপনাদের স্মরণ আছে? হ্যাঁ মদত তো তিনটা টানিয়ে ভরা। চারিয়ে মদর মোড়া তো হলো মদর্থ টানিয়া টানিয়ে পড়া পড়া, মদর্থ তিনটা না। মদর্থ কি চারিয়ে টানিয়ে মোড়া ভরা। টানিয়ে মদ পড়া। টানিয়ে টানিয়ে পড়া ভরা। অর্থ টানিয়ে পড়া আর সংখ্যা তিনটা টানিয়া পড়া মদের হরফ তিনটি, হ্যাঁ মদের হরফ তিনটি, হুম, কিন্তু মদ তো বিস্তারিত অনেকগুলো। টানিয়ে পড়া যে জবরের আজকে বাম তাহলে পাশে খালি আলিফ জাজমা আহ, লইয়া পেটের এটা বাম হচ্ছে পাশে মূল জাজমা উচ্চারণ ছিল, এরকম ভাবে হবে মূল উচ্চারণটা। আহ প্রয়োজনে কখনো কোনো হরফ সঠিক উচ্চারণ না না হলে, বা কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, শব্দটা সঠিক জায়গা থেকে হচ্ছে কিনা, যদি এরকম ভয় থাকে, তাহলে আমরা তখন শীত দেখে নিব। আর এই মাখরাজগুলো যদি আমরা মুখস্থ করতে চাইতাম, তাহলে আমাদের অনেক দিন সময় লেগে যেত। সেটার দিকে আমরা না যেয়ে আমরা সরাসরি উচ্চারণের দিকে চলে গেছি। যার কারণে আমাদের হরফগুলো এইভাবে চলে আসবে। আর ওই হরফগুলোর দিকে আমরা ওইভাবে ফোকাস করতে গেলে দেখা যায় হচ্ছে কি হচ্ছে না এরকম নিয়ে অনেক সময় চলে যেত। শুধু আমাদের জি লাস্ট 5 মিনিটে আমাদেরকে হরফগুলা 29 হরফগুলা আমাদের থেকে নিয়েন। একদিন এতে আমাদেরও চেষ্টা হবে, হরফ উচ্চারণটা আরো আপনাদের ক্লিয়ার থেকে হবে। প্রতিদিনই নেওয়া হচ্ছে। হতে আপনাদের আপনাদের সিরিয়ালি সিরিয়ালি আর আহ, কি, আলিফ চর্চা বা চর্চা তা করতেছি তো। তো এটার মধ্যে থেকে এইভাবে হরফ হবে। এখন হরফ উচ্চারণের সময় আপনাদের পিছনে চলে গেছে। এখন আর পিছনে যাওয়ার সময় নেই। এখন আপনাদের যে হরফগুলো এটা আপনারা চর্চা করবেন। আর হরফ যখন আপনারা ক্লাসে যখন পড়া দিবেন, তখন খেয়াল করবেন যে সঠিকভাবে উচ্চারণ হচ্ছে কিনা। আমিও খেয়াল করবো, আপনারা খেয়াল করবেন। এটার জন্য আলাদাভাবে সময় এখন আর সময় নেই, ওইগুলো পিছনে চলে গেছে ক্লাসে। আর এখন আপনারা তো এই যেগুলো পড়তেছেন এগুলো তো হরফই, হরফের বাইরে তো আর অন্য কিছু পড়তেছেন না। জি, আজকে তাহলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম 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 আসসালাম। আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি। আবেদ আলী ভাই, জি লিভ তো লিভ এখনো হয়নি, দিতে পারেন নাই। লিভ হচ্ছে না অন্য হ্যান্ড আজকে ইটা করছি তো হ্যান্ডসেটটা দেখছি দাঁড়ান হ্যাঁ। নিচ্ছি রিয়াজ ভাই, নিচ্ছি আহ, ডান পাশে কর্নারে হ্যাঁ দেখেন টিক হ্যাঁ লেখা হ্যাঁ হয়ে আছে। গেছে হ্যাঁ জি